সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের নিয়মিত আয়োজন বিশ্লেষণে। ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত অনুষ্ঠান আমরা ব্যবসা, বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছে আমি সাইদ আরমান। দর্শক, বিশ্ব পোশাকের বড় গন্তব্য বাংলাদেশ, তবে এখনও টেকসই ভিতের উপর দাঁড়াতে পারেনি খাতটি। চলতি অর্থবছরে টানা কয়েক মাস নানা চ্যালেঞ্জিং পরিস্থিতি পার করতে হচ্ছে। এর উত্তরণে করণীয় কী, এসব বিষয় নিয়েই আজ আমরা আলাপ করব। আমার অতিথি মোহাম্মদ শাহিন রহমান, তিনি NQS সোর্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। মোহাম্মদ শাহিন রহমান, আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শুরুতে যে আলোচনাটি করব, আমি যেটি বলছিলাম যে চলতি অর্থ বছরের এই গত 9 মাস, তার মধ্যে টানা 8 মাসই আমাদের পোশাকের রপ্তানি কমছে। এই যে চ্যালেঞ্জিং সময় পার করছি, এটি তো সত্য, তাই না? ধন্যবাদ আপনাকে। আসলে সত্য, আমরা চ্যালেঞ্জিং পিরিয়ড, আমি এর আগে আপনাকে বেশ কয়েকবার বলেছি যে আমরা চ্যালেঞ্জিং পিরিয়ডই পার করতেছি। এখন আরও বড় চ্যালেঞ্জ, বিগত সরকারের যে 18 বছরের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেখানে আমাদেরকে আরও সংকট ফেলে দিয়েছে। এখন সেই সংকটটা আমরা এখনই দেখতে পাচ্ছি যে সংকটটা আসলে বড় আকার আসছে। যে এই সংকট থেকে আমাদের পার হতে হবে। আমরা নতুন সরকারের কাছে আসা এই সংকটে পার হওয়ার জন্য আমাদেরকে সহায়তা করবে। আচ্ছা, মানে সংকটগুলো কি কি রকমের একটু বলবেন? যে সংকট আমরা এখন, আপনি প্রথমে যেটা এখন যে সামনে আছে সেটা হলো জ্বালানি সংকট। সবচেয়ে বড় যেটা আমরা ফেস করছি জ্বালানি সংকট। যে সংকটটা আমাদের বিগত সরকারের সময় ছিল, বাট এত সংকট ছিল না। এখন যে সংকটটা আমরা জ্বালানি সংকটে ফেস করতেছি, প্রতিদিন আমাদের বিদ্যুতের যে প্রবলেম হয়, যার কারণে আমাদের বয়লার এবং যে চালাতে হবে, কারখানা চালু করে রাখতে হয়, সেই জন্য আমাদেরকে ডিজেল কিনতে হয়। যে ডিজেলটা আমাদের এখন আর আগের মতো সহজ পায় না, যেটা মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে। এই সংকট তো আছেই, সাথে আমাদের ব্যাংকিং খাতে আমাদের বিশাল একটা প্রবলেম আমরা ফেস করতেছি। এটা আপনারা জানেন যে অনেক বড়, যেটা বিগত আমরা কখনোই এই প্রবলেমটা ফেস করি নেই। সেই প্রবলেমটা আপনি দেখেন, সুদের হার, যেটা উচ্চ মাত্রা সুদের হার। তারপরে আপনারা যেটা ফেস করতেছি সেটা হলো আমাদের শিপমেন্ট, যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের কারণে যে শিপমেন্টটা কমে গেছে। আমরা যে চিন্তা করছিলাম যে পরিমাণ মাল আমরা এক্সপোর্ট করবো, সেই পরিমাণ মাল আমরা এক্সপোর্ট করতে পারতেছি না, এবং অর্ডারও কমে আসতেছে। ও আমাদের দেশে যুদ্ধের কারণে হোক বা আমাদের যে সংকটটা তৈরি হয়েছে, সেই সংকটটা মূলত বিগত সরকার থেকেই শুরু হয়েছে। বিগত 18 মাসের সরকার আমাদের, আমি বলবো এটা খুব বেশি ভালো করে নাই, এবং খুব উন্নত আমাদের কিছু দিয়ে যেতে পারে না। ব্যাংক খাতটাকে বিশেষ করে তারা এমনভাবে প্রাধান্য দিছে শিল্প খাতকে ধ্বংস করার জন্য। আচ্ছা, একটু বলবেন, আপনার যেহেতু বাইং হাউসও আছে কারখানার বাইরে, অনেক ক্রেতার সঙ্গে, বিশ্বের অনেক ক্রেতার সঙ্গে আপনার যোগাযোগ আছে, একটু আপনি কিছুটা ইঙ্গিত করছিলেন যে আমাদের ক্রয়াদেশ, মানে সচল ক্রয়াদেশ যেটাকে আমরা বলি, এটি কমছে। একটু বলবেন যে এটি কীভাবে আপনি বলছেন এটা? যেহেতু বাইং হাউস আমার বাইং হাউসের একটা পোর্শন, কারখানার একটা পোর্শন। আমি এখন বাইং হাউস পোর্শন বলে আমি বিভিন্ন দেশে, আমার চায়নাতে 2 তারিখে ভিজিট আছে, 18 তারিখে মেয়ের 18 তারিখে আমার ভিজিট আছে ফ্রান্সে একটা অন্য কাস্টমার। বিভিন্ন কাস্টমারদের সাথে আমার যে আলাপ, যেটা মনে হয়েছে, তারা প্রথমেই শঙ্কা ছিল বাংলাদেশের নির্বাচন হবে কিনা, একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট আসবে কিনা। যখনই আমাদের দেশে একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হলো, তখন মধ্যপ্রাচ্যের যে যে যুদ্ধটা আসলে সারা বিশ্বে একটা ইকোনমিক্যালি আপনার সার্ভাইভ করার মতো পরিস্থিতির কারণে, কারণ যে সবাই ইকোনমিক্যালি একটা প্রেশারে পড়ছে। ইভেন তো আমার এক ভাই, আমি যখন কল করলাম তাকে যে হাউ আর ইউ, হি বলছে ফাইন, বাট উই আর নট ফাইন এনাফ ইন আওয়ার মার্কেট, সেলস ইজ নট গুড। দ্যাট মিনস ওখানে আপনার বিক্রি কমে গেছে। তারা বলতেছে যেখানে তেলের দামের কারণে আমি গাড়ি চালাইতে কষ্ট হয়, সেখানে আমি একটা সাইকেল কিনতে যেতে চাই। আমি একটা ছোট্ট গল্প বলি, এখানে সাইকেল কিনতে চাইছে একটা ওনার, তার 200 শপস আছে ফুল ইউরোপে, স্পেন এবং ইতালিতে। সে বলতেছে আমি একটা সাইকেল কিনতে চাইছি, সাইকেলের দামটা 500 ইউরো বেড়ে গেছে। সো আপনি বুঝতেছেন বিশ্ববাজারে কিন্তু এটা প্রভাব পড়ছে, তাদের ক্রয়দাস কমছে। বাট ক্রয়দাস কমলো, বাংলাদেশের উপরে তাদের আস্থাটা কিছুটা কমে যাওয়ার কারণে ক্রয়দাসটা কিন্তু চায়না যায়, কম্বোডিয়া হচ্ছে, ভিয়েতনামে কমছে, বাট নিউ কান্ট্রি যেমন মিশর এবং মোস্টলি আপনি এটা তুরস্কের দিকেও কিছুটা গেছে। ইথিওপিয়া নতুন দেশ একটা, এটা নতুন করে আসতেছে আর কি। আপনি বলছিলেন যে আমাদের ক্রয়দেশ কমছে, আমাদের অনেক ক্রয়দেশ চায়নাতে যাচ্ছে।
এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে সবচেয়ে বেশি সত্য, কিন্তু একটু বলবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার দামটা চীনকে টপকে এখন দ্বিতীয় অবস্থানে, কিন্তু আমাদের বড় একটি গন্তব্য তো আসলে ইউরোপীয় ইউনিয়ন, যেখানে আপনি কিছুটা সংখ্যার কথা বলছিলেন যে ইউরোপীয় ইউনিয়নে আমাদের ক্রয় দেশের পরিস্থিতিটা কেমন, এই সমস্ত দেশের ক্রেতারা বাংলাদেশের উপর এখন কতটা নির্ভর করছে? ইউরোপিয়ান এখনো আমাদের উপর আস্থা আছে, বাট তারাও নতুন মার্কেট, তারাও তাদের জন্য যে নতুন ম্যানুফ্যাকচারিং সেক্টর খুঁজছে। যেমন ইউরোপিয়ানের জন্য তুরস্ক একটা ভালো মার্কেট, বাই রোডে তার মাল চলে যায়। ইন্ডিয়াও নাও দ্য কম্পিটিশনের মধ্যে চলে আসতেছে আমাদের। ইন্ডিয়াও তারা ইউরোপিয়ান মার্কেটটা ধরার জন্য, যেমন আমেরিকান মার্কেটটা যে প্রাইসটা বিট করে, ইউরোপিয়ান মার্কেট বেটার দেন আমেরিকা। তো আমেরিকার মার্কেট আছে, ইউরোপিয়ান মার্কেটে এখনও আমাদের জন্য ভালো। আমি বলবো এখনও আমরা খুব বেশি খারাপ পর্যায়ে যাই নাই, বাট এর জন্য আমাদেরকে সরকারকে প্রচুর কাজ করতে হবে, বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করতে হবে, আপনার পররাষ্ট্র কূটনীতি যে তৎপরতা সেটা বাড়াতে হবে। এখানে মূলত কাজ করতে হবে যারা আসলে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, তাদেরকে নিয়ে কাজ করতে হবে। আপনি ব্যবসা বাণিজ্যের বাইরে যদি এমন কাউকে দায়িত্ব দেন যেটা মার্কেটটা ডেভেলপ করার জন্য, এটা কিন্তু পারবে না। আমরা বিভিন্ন ফেয়ার অ্যারেঞ্জমেন্ট করি, ইপিবি, বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, সেখানে আমি আমার অভিজ্ঞতা দেখছি, আমি অনেকগুলো ফেয়ারে অ্যাটেন্ড করে দেখছি, যেখানে যে ব্যবসাটা প্রমোট করবে আমাদের ইপিবির কাছে প্রমোট হচ্ছে না। ইভেন দো যারা এখান থেকে অ্যাসাইন হয়ে যায়, একজন উপসচিব যায়, সচিব সর্বোচ্চ, উনি যখন যায় ওনাকে পাওয়া যায় না। এবং আমাদের যে স্টলটা হয় ইপিবির, সে স্টলে কেউ থাকে না। আমি নিজে ডিউটি করছি আমার স্টোর থুয়া। সো এখানে স্টোর মনিটরিং যেটা করছে সেটা হলো ইন্ডিয়া সবচেয়ে বেশি গত 10 বছরে যারা যে তাদের যে প্ল্যান তারা সাকসেস হয়েছে, তারা এইসব প্রমোট আইটেমগুলোতে খুব ভালো করছে তারা। আচ্ছা ঠিক আছে, আমরা একটু বিরতিতে যাবো, কিন্তু তার আগে ছোট করে একটু বলবেন কিনা, আপনি জ্বালানি সংকট, লোডশেডিংয়ের কথা বলছিলেন। গ্রামে তো তীব্র লোডশেডিং, গ্রামের মানুষ মনে করে যে পুরো বিদ্যুৎটা শিল্প কারখানায় দেওয়া হচ্ছে। আপনারা তো এখানে স্বস্তিতে আছেন, তাই না? আপনাদের উৎপাদন তো ব্যাহত হচ্ছে না? আমরা স্বস্তিতে নাই। আমরা গ্রামে যেটা গ্রামে যে লোডশেডিং হয়, আমি দেখছি গ্রামে আসলে অনেক প্রচুর পরিমাণ লোডশেডিং হয়। আমরা আরো তীব্র লোডশেডিংয়ে আছি। আমরা আমাদের জানেন যে এখন আমরা যে ব্যাকলোডে পড়েছি যুদ্ধের কারণে, আমাদের প্রচুর পরিমাণ মাল ওভারলোড ক্যারি করতে হচ্ছে, যার কারণে আমরা অতিরিক্ত সময় কাজ করতেছি, যেটা আসলে আইনের বাইরে, তারপর আমাদের করতে হবে। এবং এর জন্য আমাদের প্রচুর বিদ্যুতের চাহিদা, তো আপনি জানেন বিদ্যুৎ ছাড়া, জ্বালানি ছাড়া কোনোভাবেই সম্ভব না কারখানা ঠিকভাবে চালানো। তা আমাদের প্রথম টার্গেট হলো আপনার তেল সংগ্রহ করে আমাদের জেনারেটরের মাধ্যমে আমরা চালু করা। আমাদের ধরতে পারেন 50% আমরা বিদ্যুৎ পাই না, 50% এখনো পাই না। তা আমাদের মূলত জেনারেটরের উপর নির্ভর করে, তেলের উপর নির্ভর করে চাইতে আমরা কারেন্ট 1 ঘন্টা যায় 1 ঘন্টা আসে, কখনো 2 ঘন্টা আমরা পরে পাই। এটা আরও পল্লী বিদ্যুতের আন্ডারে আপনি বলতে হবে। পল্লী বিদ্যুৎ আমাদের যে ডেস্কো, আমরা যারা ঢাকায় থাকি, ডেস্কো কিছুটা সাপোর্ট পাই, তারপরে এখানে লোডশেডিং হচ্ছে। আমি বলবো লোডশেডিং সব অল ওভার, বা পল্লী বিদ্যুৎ আপনি এই যে কখন গ্রামে তো কখন যায় কখন আসে এটা কেউ বলতে পারে না, যায় কখন আবার আসবে কখন কেউ বলতে পারবে না। কিন্তু আমাদের যে শিল্প খাতে আমরা বিদ্যুৎ নিয়েও খুব বেশি শঙ্কিত। আসলে আমরা আশা করব গভর্নমেন্টকে যে এটার দিকেও নজর দেওয়ার জন্য। আপনি যেটি বলছিলেন যে যেহেতু বিদ্যুৎ থাকছে না, যার কারণে আপনাকে জেনারেটর অথবা ব্রয়লার চালাতে ডিজেল লাগছে, তো ডিজেল নিয়ে আমরা সাদা চোখে পরিস্থিতি দেখছি। আপনার তো খুব বিজিবি থেকে একটা পাস দেওয়া হয়েছে আপনাকে, ফুয়েল পাস, সেটিতে কোনো ধরনের হয়রান ছাড়া তেল পাচ্ছেন কিনা এটি একটু বলবেন। এবং কোনো উদ্যোক্তা বলছেন যে এই তেল নিতে গিয়ে আসলে আপনাদের অন্য খাতে যেরকম টেবিলের নিচে টাকা পয়সা দিতে হয়, এখাতেও কি এরকম কিনা? শুনে অপ্রিয় সত্য, আমাদের তেল পাইতে তো আমাদের যে ডিজেলটা আসলে এটা টোটালি বাড়ির থেকে আনতে হয়। ডিজেল তো বাংলাদেশে উৎপাদন হয় না, যেটা পেট্রোল এবং অকটেনটা যেটা হয় আমার জানা মতে। বাট যেটা আমরা ডিজেল পাইতে আমাদের কিছুটা আসলে কষ্ট হয়। যেটা বললে আন্ডার হ্যান্ড মানি, সেটা আসলে আমি বলবো, আমি তাদেরকে, আমার ফ্যাক্টরি যারা পরিচালনা করে তারা বলে স্যার কিছু বাড়তি টাকা লাগে। আসলে এটা আমার ফ্যাক্টরি যারা পরিচালনা করে তারাই চাচ্ছে। তো বাড়তি টাকাটা কোথায় দিতে হয় আমি জানি, পেট্রোল পাম্পের মালিকরাও জানে না এরা, বা আমার পক্ষ থেকে আমি বলবো ওকে তেলা আমি যাই না কীভাবে আনবা, আমার দরকার আজকের মধ্যে ডিজেল এনে, সেটা খুব বেশি না, বাট টাকা একটা প্লাস তারা নেয়। কিন্তু এটা ডিজেল পাওয়ার ক্ষেত্রে আমাকে ব্যাক পাইতে হয়। আমি যে খুব সহজে যে ডিজেল পাওয়া যাচ্ছি না এরকম না। অনেক পাম্প বলে আপনি রাতে 10টার সময় পাবেন, 200 লিটার বেশি পাবেন না। তা আমার তো কনজামশন হয় 500 লিটার লাগবে। আমার তো আজকে 500 লিটার বা 1000 লিটার নিচে আমার আজকে ফ্যাক্টরি রান করে 1000 লিটার লাগে। 1000 লিটারের জায়গায় আমি 200 লিটার দিয়ে কী করবো? আমার তো এটা আসলেই আমরা খুব কষ্টে আছি যে ডিজেল নিয়ে।
আচ্ছা, এই যে যে সংকটের কথা বলছিলেন, সেটি বৈশ্বিক অস্থিরতা, ভূ রাজনৈতিক নানা রকম কর্মকাণ্ড, ক্রেতারা ঠিকমতো দাম দিতে চায় না, পর্যাপ্ত দাম দিতে চায় না, এই যে নানা রকম সংকট, এর মধ্যে তো আগামী মে মাসে শেষ সপ্তাহে ঈদ, এপ্রিলের বেতন দিতে হবে, মে মাসের 15-20 দিনের পয়সা দিতে হবে শ্রমিককে, আবার বাড়তি বোনাস দিতে হবে। এটি কি অর্থনৈতিক চাপ তৈরি হবে আপনাদের? অলরেডি আমরা চাপ তৈরি হয়েছে, সেই লক্ষ্যে আমি কিন্তু একটা চিঠিও দিয়েছি, আপনার মাধ্যমে আমি জানাইতে চাই যে আমি সেটা নিয়ে আসছি। এই যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি চিঠিটা দিয়েছি, বা বিজিএমএ একটা চিঠি দিবে। আমরা অর্থনৈতিক চাপের মধ্যে আছি, আমরা অর্থনৈতিক চাপের থেকে বাইরে দিতে পারিনি। গার্মেন্টস শিল্প সবাই মনে করে আসলে যারা মালিক তারা অনেক টাকা আসলে নিয়ে, আসলে এ সত্যি না। আমি দীর্ঘদিন ধরে এই ট্রেডে দেখছি যে আসলে আমরা অনেক টাকার মালিক। হ্যাঁ, এখানে কিছু একটা সিন্ডিকেট থাকে, যারা সিন্ডিকেট করে ব্যবসা বাণিজ্য না করে চলে গেছে, যার কারণে তো 400 ফ্যাক্টরি বন্ধ হয়েছে। এবার আপনি ঈদের পরে দেখবেন আরও 400 বন্ধ হয়ে যাবে। তো আমরা তো বন্ধ হয়ে আমরা কর্মসংস্থান সৃষ্টি করবো কোথায়? কর্মসংস্থান তো আরও এখান থেকে আপনি শ্রমিক চাকরি হারায় আপনার অনেক লোক বেকার হয়ে বসে থাকবে। আপনাকে এখনই আমরা যদি না উদ্যোগ নিই, ইভেন এই বিশেষে আপনি যে প্রশ্ন করছেন ঈদের সময়, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঈদের সময় আমাদেরকে সরকারের সহায়তা লাগবে, এবং গার্মেন্টস শিল্পকে বাঁচানোর জন্য সরকার বিশেষ সহায়তা লাগবে, বিশেষ তহবিল লাগবে। আচ্ছা, আপনি বলছিলেন যে 400 কারখানা বন্ধ হয়েছে, এটা আমরা বিজিএমই থেকে এই ধরনের তথ্য পাই, কিন্তু সরকার একটি বলছে যে অর্থনীতিকে গতিশীল করতে যে সমস্ত কারখানায় তালা পড়ছে সেগুলো খুলবে নতুন করে। এটি কি অবাস্তব? মানে পরিবেশ যদি না থাকে ব্যবসা বাণিজ্যের, নতুন করে কেউ বিনিয়োগ করবে? এটা অবাস্তব না। সরকার যদি সেই ধরনের উদ্যোগ নেয়, সরকার যদি টাস্কফোর্সের মাধ্যমে করে, আমাদেরকে, আমি বলবো যে আমাকে দিতে হবে না, বা যারা ব্যবসা করে, যারা এই ট্রেডের সাথে জড়িত, বিশেষ গার্মেন্টস শিল্পটাকে এই গভর্নমেন্ট, আমি বলবো যে বিগত আমলে আমরা দেখেছি যে এই গভর্নমেন্ট সবসময় ব্যবসা বান্ধব হয়, এবং এই গভর্নমেন্ট সবসময় ব্যবসাকে প্রাধান্য দেয়, এবং বিশেষ করে গার্মেন্টস শিল্প। যে বর্তমান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান, উনি কিন্তু এই ব্যবসা বান্ধব। আমি দেখছি উনি ব্যবসাকে প্রাধান্য দিয়ে, এবং ওনার একটা ইশতেহারই আছে, বিএনপির ইশতেহারই আছে যে এটাকে $1 ট্রিলিয়ন করবে, এবং কর্মসংস্থান অনেক বাড়াবে। তো কর্মসংস্থান বাড়াতে হলে আপনাকে সবচেয়ে বড় খাত বাংলাদেশের যেটা, এটা গার্মেন্টস খাত। অবশ্যই আপনাকে এই খাতে আমরা অ্যাটলিস্ট 50 লক্ষ লোক আমরা করতে পারবো, আপনার নিয়োগ দিতে পারবো, যেটা বাংলাদেশের জন্য একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে। মানুষ মনে করছিল, বা আপনারা উদ্যোক্তারা যারা ছিলেন, যে রাজনৈতিক সরকার আসলে মানুষের একটু আস্থা তৈরি হবে, ব্যবসা বাণিজ্য গতিশীল হবে, সেটি আমরা দেখছি না। কিন্তু উল্টো আমরা দেখছি যে ব্যাংক ঋণের উচ্চ সুদ হার, মানে শুধু কি ব্যাংক ঋণের উচ্চ সুদ হারের কারণে কি ব্যবসা বাণিজ্যের গতিশীলতা তৈরি হচ্ছে না এরকম? এটা তো একটা ইম্পর্টেন্ট কারণ, যে ব্যাংকের উচ্চ সুদ হার, যেটা আমাদের ছিল 9.5 সামথিং, এরকম ছিল 6, বাট এটা যখন আমরা অন্তর্বর্তী সরকার পাই, ইন্টিরিয়াম গভর্নমেন্ট, সেটা করে গিয়েছে 15 থেকে 16%। এটা মোর দেন, এবং আরও এর সাথে এটা অ্যাড করে অনেক বেশি সুদের হার হয়ে যায়, যেটা আসলে ব্যবসায় টিকে থাকতে পারবে না। কোনো ব্যবসায়ী যদি এই সুদ দিয়া, আপনি কখনোই কোনো বিদেশে ক্রেতারা আপনার ক্রয়দর যেটা বললে সেটা কমে ফেলতেছে প্রাইস। সবাই যে আমরা যে ইয়েগুলো করি, প্রাইসগুলো করি, আমরা তো মনে করেন একটা প্রাইস, আমি শার্টের প্রাইস হলো $5, তারা এখন বলবো যে না, এটা আমি তোমাকে 4.5 দিব, সেখানে কমতেছে। আপনার এখানে আমার ওভারহেড বাড়তেছে, মানে সব কিছু বাড়তেছে, আমার বাংলাদেশে সব কিছু উদ্যোগমী, সাথে আবার আপনি আমাকে জুড়ে দিলেন কি একটা ব্যাংকের উচ্চ ঋণের সুদ হার, যেটা আমার জন্য খুবই টানা, খুবই কষ্টকর। আমি এইভাবে আপনি নতুন করে কোনো বিনিয়োগকারী খুব অসম্ভব না, এটা সম্ভব না। উচ্চ ঋণের হার সুদ দিয়ে আপনি ব্যবসা করা কঠিন, এই পর্যায়ে আপনি করতে পারবেন না এখন। মোহাম্মদ শহীদ রহমান, একটু বলবেন যে আমরা অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা আপনি করছিলেন, আমরা দেখলাম যে তারা হঠাৎ করে আপনার যে রপ্তানিতে যে নগদ প্রণোদনা পেতেন, নগদ সহায়তা, সেটি কমিয়ে দিল এলডিসি উত্তরণের অজুহাতে। এটি কি ঠিক সিদ্ধান্ত ছিল কিনা, এবং এখন ব্যবসা বাণিজ্যে টিকে থাকতে এটি বাড়ানো দরকার কিনা? আবার আপনি দেখেন, তারা যে অজুহাতে এলডিসি উত্তরণ, আসলে কি সাধ্যা হয়েছে? হয়নি। তো এটা একটা অজুহাত দিয়া তারা আমাদেরকে, ব্যবসায়ীদেরকে এক ধরনের, আমি বলবো যে বিশেষ করে গার্মেন্টস শিল্পটাকে, যেটা বাংলাদেশের প্রাণ, এখন বাংলাদেশের যে অর্থনীতির যে ব্যাকআপটা দেব, মূলত যে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রার সাপোর্টটা, আপনি বিদেশি শ্রমিকদের অবশ্যই আমরা সম্মান দেয়, তারা তো দেয়, বা মেজরিটি পার্সেন্ট কিন্তু এই গার্মেন্টস থেকে আসা। কিন্তু এই খাতটাকে কেন জানি অন্তর্বর্তী সরকারের আমলে, আমার যে ক্ষুদ্র জ্ঞান, সেখানে আমি দেখছি যে এটাকে এক ধরনের চাপাই দেওয়া হয়েছে আমাদেরকে, যে আমরা যাতে বসে যাই, যার কারণে কিন্তু ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে। নাহলে কিন্তু ফ্যাক্টরিগুলো বন্ধ হয় না এত। আপনি যদি ঋণের হার যদি 9, 9.5, 10-এর মধ্যেও থাকতো, আমরা কিন্তু সার্ভাইভাল লেভেলে থাকতে পারতাম, কিন্তু অন্তর্বর্তী সরকার সেটা করে নাই। আমি সেজন্য
বর্তমান সরকারের কাছে একটা চিঠি আমার অভিজ্ঞতা থেকে আমি পাঠাইছি, এটা বিজিএমইতে গেছে, বাংলাদেশ সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেছে। আমি বলবো যে এই অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে, অ্যাটলিস্ট নগদ সহায়তা তো আমাদেরকে, আমরা চাই নগদ সহায়তা শিল্পকে টিকিয়ে রাখার জন্য। যে যে ঋণগুলো আমাদের এখন আছে সেগুলোকে অ্যাটলিস্ট 2 বছরের জন্য গ্রেস পিরিয়ড করে, বাকি যে আমাদের যে উচ্চ যে ঋণের সুদটা কমিয়ে আমাদেরকে একাঙ্কের করে নিয়ে আসা। আচ্ছা, একটু রাজনৈতিক প্রসঙ্গে আলাপ করি। অর্থনীতি, ব্যবসা বাণিজ্য তো রাজনীতি ছাড়া চলে না। এই সরকার তো 2.5 মাস নতুন রাজনৈতিক সরকার। তো আমরা বিগত দিনে দেখেছি যে আওয়ামী লীগের সময় মানে ব্যবসা বাণিজ্যগিরি এক ধরনের দরবেশ, নতুন নতুন নামকরণ করা হয়েছে। আবার এখন রাজনৈতিক সরকার আসলে মানুষের মধ্যে এক ধরনের ভীতি তৈরি হচ্ছে যে আপনারা যারা বিএনপি সমর্থিত ব্যবসায়ী গোষ্ঠী, তারা আবার নতুন করে দরবেশে পরিণত হবেন কিনা, কি জবাব দেবেন? কিন্তু আমাদের সংখ্যা আছে, হ্যাঁ, দলের মধ্যে কিছু গুপ্ত দলের লোক থাকে যারা সবসময় বাইরে থেকেও আসে, আবার দলের ভিতর থেকে চিন্তা করে এখন তো সুযোগ আসছে, আমরা এটা একটা নতুন দরবেশ হতেই পারে। আগে আপনি দরবেশ দেখছেন গত 17 বছরে দরবেশে আমলে ব্যবসা বাণিজ্য কীভাবে লুটপাট হয়েছে। আমরা নতুন কোনো দরবেশ চাই না, আমরা চাই যারা ব্যবসা করে এরকম গুপ্ত যারা আছে তাদেরকে দল চিহ্নিত করবে, যে ব্যবসায়ী কারা, যারা গুপ্তভাবে ব্যবসা না করে, শিল্প কারখানা নাই, ফ্যাক্টরি নেই, কিছু নেই, দেখা যায় আপনি ব্যবসায়ী হয়ে চলে গেছেন এবং ঋণ নিচ্ছেন ব্যাংক থেকে, এটা সরকার অবশ্যই দেখবে। এবং আমাদের প্রত্যাশা, এই দেখেন এই গভর্নমেন্ট আসছে মাত্র 2.5 মাস, আমরা এখনও সমালোচনা বা আলোচনার পর্যায়ে গভর্নমেন্টটা আসে না। গভর্নমেন্ট একটু ম্যাচিউর হইতে হবে, 6 মাস অ্যাটলিস্ট আমাদেরকে যদি আমরা সময় না দিই গভর্নমেন্ট ম্যাচিউর হয় না। আমরা এখনই যদি গভর্নমেন্টকে কোনো কিছু না বলে, আমরা গভর্নমেন্টকে ভালো উদ্যোগ দেখতেছি কিছু, যে উনি বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু প্রাণপণ চেষ্টা করতেছেন বিভিন্ন খাতে, প্রণোদনা বলেন, কার্ড বলেন, যেগুলো বিতরণ, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড দিচ্ছেন। আমাদের চাওয়া হলো উনি আমাদেরকে কি দিচ্ছেন, গার্মেন্ট শিল্প মালিকদের বা গার্মেন্ট শিল্প পরিচালনা করার জন্য ওনার একটা বিশেষ উদ্যোগ চাই। সেটা হলো আমরা গার্মেন্ট শিল্পটা স্মুথলি চালার জন্য প্রণোদনা হোক, আর্থিক সহায়তা, যেটা নগদ আর্থিক সহায়তা হোক, এবং আমি বারবার বলবো ব্যাংক ঋণের সুদ হারটা কমানো। আচ্ছা, আপনারা নানা রকম নীতি সহায়তা চান, ঠিক আছে, খুব ভালো ব্যবসা বাণিজ্য হলে কর্মসংস্থান, সরকারও সেটি চাচ্ছে যে কর্মসংস্থান বাড়বে, অর্থনীতি $1 ট্রিলিয়ন যাবে। কিন্তু এটি তো সত্য যে এই যে ব্যাংক ঋণের, আপনারা মনে হচ্ছে যে ব্যাংক গার্মেন্টস মালিকদের কাছে মামাবাড়ির মতো যা চাইবে তাই পাবে। ব্যাংক তো তার স্বাস্থ্য ঠিক রাখতে হবে। একটু বলবেন যে মানে যে ব্যাংকের সুদ হার কমাবে, ব্যাংকে নানা রকম নীতি সহায়তা চান, কিন্তু এই টাকা পয়সা নিয়ে আপনারা অনেক গার্মেন্টস মালিকরা তো দেশ থেকে টাকা পাচার করেন, এটিও সত্য। সেটাই তো আমি বললাম, সেটা তো দেওয়ার মধ্যে আপনি বিগত সরকারের সময় তো দেখছেন অনেক গার্মেন্টসের এই মালিকরা এই গার্মেন্টস ব্যবসার মাধ্যমে আন্ডার হ্যান্ড মানি দেওয়া হোক, যেভাবে হোক, ব্যাংক থেকে প্রচুর টাকা বিদেশে পাচার করছে। সেখানে আপনি যারা প্রকৃত ব্যবসায়ী তারা তো ঠিকই আছে, এখন বাংলাদেশে তারা ব্যবসা করতেছে, বাংলাদেশে যারা ব্যবসা করতেছে, যারা শ্রমিক, বাংলাদেশে যারা কর্মসংস্থান সৃষ্টি করতেছে, নতুন করে বিনিয়োগ করার চেষ্টা করতেছে, আপনি যদি একটু ফ্যাসিলিটি দেন, নতুন করে বিনিয়োগকারী কিন্তু আসবে বাংলাদেশে, সম্ভাবনা কিন্তু আছে। জাপান, চায়না, এরা কিন্তু বিনিয়োগ করতে যাচ্ছে বাংলাদেশে, বাট তারা অবজারভেশন করতেছে গভর্নমেন্টের স্টেবিলিটি। গভর্নমেন্ট যদি স্টেবল না হয় তাহলে কিন্তু বিনিয়োগকারী, আমিও দেশীয় বিনিয়োগকারী যারা, তারাও আসবে না। গভর্নমেন্টের স্টেবিলিটি কিন্তু বিশাল ব্যাপার একটা। গত 17 বছরে ফেসিস সরকার, কিন্তু ওখানে একটা দীর্ঘ সময় একটা সরকার ছিল, তার কারণে বিনিয়োগকারী কিছু আসছে। আমরা চাইবো একটা গণতান্ত্রিক সরকার দীর্ঘদিন থাকবে এবং স্টেবিলিটিটা বাড়বে, তাহলে বিনিয়োগকারীরা কিন্তু নাও দে আর ওয়াচিং, দে ওয়ান্ট টু কাম। আমি চায়নাতে যাব, সেখানে কিন্তু বিনিয়োগকারীরা আমার সাথে আসবে বাংলাদেশে, তারা কিন্তু বাংলাদেশটা ঘুরে দেখবে, পরিবেশটা আসলে এখানে বিনিয়োগ করার মতো। তারা যেমন চাইনিজরা আমার সাথে যোগাযোগ করছে যে কিছু চাইনিজ যে তারা ইন্ডাস্ট্রি করতে চায় বাংলাদেশে, বিকজ চায়নাতে আপনার প্রোডাক্টিভিটি কস্ট অনেক হাই হয়ে গেছে। তারা অর্ডার নিবেদন চায় আমেরিকা থেকে বা ইউরোপ মার্কেট থেকে, কিন্তু বাংলাদেশে তারা প্রোডাকশনটা করতে চায়, যেটা চাইনিজ অলরেডি আফ্রিকান কান্ট্রিগুলোতে করছে, মায়ানমারে চাইনিজ ফ্যাক্টরি হয়েছে, ভিয়েতনাম হয়েছে, কম্বোডিয়া হয়েছে। তা আমরা সরকারের কাছে চাইবো যে বিশেষ করে রাজনৈতিক কোনো ব্যক্তি এভাবে নতুন দরবেশ না হোক। আমরা যারা প্রকৃত ব্যবসায়ী দল বা এই সরকার, সেটা চিহ্নিত করে প্রকৃত ব্যবসায় সহায়তা দেওয়া, ব্যবসাকে যেভাবে হোক ব্যবসাকে ব্যবসা করার জায়গায় রাখবে, দরবেশ না বানায়। আচ্ছা, একটু আমার শেষ প্রশ্ন আর কি, বিজিএমইর বর্তমান পর্ষদ, আমরা দেখছি গত 11 মাসে তারা সরকারের কাছ থেকে, কেন্দ্রীয় ব্যাংক থেকে বেশ কিছু নীতি সহায়তা আদায় করেছে। একটু বলবেন যে একজন উদ্যোক্তা হিসেবে যদি বলেন, মানে বিজিএমইর রাজনীতি নিয়ে না, একজন উদ্যোক্তা হিসেবে যদি বলেন যে বিজিএমইর এই বর্তমান পর্ষদের এই 11 মাসের কর্মকাণ্ডে
আপনি কি সন্তুষ্ট? হ্যাঁ, আমি বলবো বিজেপি যে বর্তমান যে বিজেপি কমিটিটা আমরা যে ইলেকশনের মাধ্যমে একেবারে স্বচ্ছ ইলেকশন, আমি বিগত ইলেকশনগুলোতে আমরা দেখছি ইলেকশন তো এরা সিলেকশনই, তো এই ইলেকশনের মাধ্যমে যে যে পরিষদটা আছে, যে পরিষদটা খুবই ভালো কাজ করতেছে, তারা চেষ্টা করতেছে। বাট বর্তমান যে সভাপতি বা উপায় যিনি আছেন উনি খুবই শ্রদ্ধাভাজন, খুবই প্রজ্ঞাবান। এই গার্মেন্টসে উনিও অনেক আগের, আমি যখন চাকরি করি তখন উনি গার্মেন্টস ওনার রাইজিং গ্রুপ, আমি অনেক আগে থেকে ওনাকে চিনি। অ্যাজ এ সভাপতি হিসেবে ওনাকে আমি বলবো যে উনি ওনার জায়গা থেকে চেষ্টা করতেছেন, সর্বোচ্চ চেষ্টা করতেছেন উনি ওনার জায়গায় যে ঢুক করার, যে গভর্নমেন্টের টাচে থেকে যে যা করার জন্য। তবে আমি ওনার কাছে আরও একটু চাবো, সেটা হইল যে আমাদেরকে যে এই আমার যে চাওয়াগুলা উনি যাতে একটু গভর্নমেন্টকে তুলে ধরে, ওনার জায়গা থেকে আরও সহজ গভর্নমেন্টের প্রাইম মিনিস্টারের কাছে তুলে ধরা। এবং আগের গভর্নমেন্ট আপনি দেখছেন যে বিজেপি বর্তমান পরিষদ 11 মাস 11.5 মাস চলে, তো যেখানে আমরা আগে বিজেপিতে গেলে দেখতাম যেটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে হইতো, এবং বিশেষ করে দুপুরবেলা এটা লাঞ্চ করার জন্য যে জায়গাটা, মানে লাঞ্চ করতো সবই ছাত্রলীগ যুবলীগেরা, তো আমি বলবো না, তখন এটা রাজনৈতিক প্ল্যাটফর্মের মতোই কাজ করতো। এখন রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করে তারা সত্যিকারই প্ল্যাটফর্ম, ব্যবসায়িক প্ল্যাটফর্মে কাজ করবে, শিল্প কারখানার জন্য কাজ করবে, এবং তারা চেষ্টা করতেছে আমার মনে হয় আর কি। তবে আমরা দেখবো আরও নেক্সট 1 ইয়ার কি হয়, আমরা আশা করব তারা ব্যবসায়িক প্ল্যাটফর্মের জন্য কাজ করবে। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এবং নাগরিককে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বিশ্লেষণ এই পর্ব আমরা এখানেই শেষ করছি। অতিথি যেটি বললেন যে আসলে সরকার সবসময় দুষ্টের দমন করবে, যারা প্রকৃত ব্যবসায়ী, শিষ্ট ব্যবসায়ী তাদেরকে নীতি সহায়তা দিবে। আমরাও কিন্তু তেমনটি প্রত্যাশা করি। কর্মসংস্থান, অর্থনীতির গতিশীলতা বাড়াতে কিন্তু আসলে ব্যবসা, বেসরকারি খাতের আরও পরিসর দরকার। সেই প্রত্যাশা রেখেই আজ এই পর্ব এখানে শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।